আসসালামু আলাইকুম। মামু ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা যারা চাকরি পরীক্ষার্থী আছেন, বিশেষ করে সামনে 49তম বিসিএস পরীক্ষা, এছাড়াও আরো বিভিন্ন চাকরি পরীক্ষা যারা দিচ্ছেন, তাদের জন্য ম্যাথমেটিক্স অর্থাৎ গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা এখান থেকে এই সাবজেক্ট থেকে একটা নির্দিষ্ট সংখ্যক নাম্বার আপনাদের পরীক্ষায় এসে থাকে। তাছাড়াও 2025 সালে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছেন, যারা কিছুদিন পরে অ্যাডমিশনের মতো একটা বড় কম্পিটিটিভ এক্সামে বসবেন, তাদেরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা থেকে প্রশ্ন এসে থাকে। তাদের সবার কাছে গাণিতিক যুক্তি সহজ করে যদি আমি বলি, তাহলে হচ্ছে গণিত কিংবা ম্যাথমেটিক্স এর কিছু চ্যাপ্টার অনেক বেশি কঠিন মনে হয় বা তারা অনেক বেশি কঠিন মনে করে থাকেন। তো তাদের জন্য বা আমি এরকম অনেকের কাছ থেকে এই ব্যাপারটা যখন আমি জানলাম শুনলাম, তখন আমার কাছে মনে হলো যে তাদের জন্য আমি কেন চেষ্টা করব না যে এই চ্যাপ্টার গুলোকে যদি আমি সহজভাবে উপস্থাপন করতে পারি, তাহলে অনেকেই দেখা যায় চাকরির পরীক্ষা সহ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় গণিত থেকে এই চ্যাপ্টার গুলো থেকে যে কোশ্চেন গুলো আসে সেগুলো ছেড়ে আসে বা অ্যান্সার করে না। তো এই মার্কটুকু যদি তারা অ্যান্সার করতে পারে, তাহলে ব্যাপারটা আসলে খুবই ভালো হয়। আসলে সেই চিন্তা থেকেই আমার এই ক্লাসগুলো নেওয়া আর কি। তো দেখেন, গণিতের এরকম অনেকগুলো চ্যাপ্টার আছে যেগুলোকে আপনারা অনেক বেশি কঠিন মনে করেন, আসলে ব্যাপারগুলো ঠিক তেমন না। আমি সেই চ্যাপ্টারগুলো নিয়ে আপনাদের সাথে সিকোয়েন্সিয়ালি আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব কিভাবে আসলে সহজে এইগুলোর অ্যান্সার করা যায়। তো রেফারেন্স বুক হিসেবে আমি আসলে খায়রুলস বেসিক ম্যাথ যে বইটা আছে, খায়রুলস বেসিক ম্যাথ, ওইটাই আমি আসলে সিলেক্ট করেছি। এটা সিলেক্ট করার কারণ কি আসলে, কারণ আপনারা যারা চাকরি পরীক্ষার্থী আছেন, তাদের বেশিরভাগই আসলে এই বইটা ফলো করে থাকেন গণিতের জন্য, তাই না? তো আমি যখন কোনো এক্সাম্পল দিব কিংবা আমি যখন টাইপ ওয়াইজ এই প্রবলেম গুলো সলভ করতে থাকবো, আপনারা যেন প্র্যাকটিস করতে পারেন কিংবা টাইপ গুলো আবার পুনরায় রিভাইজ করতে পারেন, সেই জন্য এই বইটাকে আসলে সিলেক্ট করা। খুব ইজিলি আপনারা এই টপিক গুলো বা এই টাইপ গুলো খুঁজে পেয়ে যাবেন যে চ্যাপ্টার গুলো নিয়ে আমি আলোচনা করব। দ্যাটস ওয়াই আমি এই বইটা আসলে সিলেক্ট করলাম। ঠিক আছে? তো গণিতের যে চ্যাপ্টার গুলো আপনাদের কাছে সবচেয়ে বেশি কঠিন মনে হয়, তার মধ্যে একটা চ্যাপ্টার হচ্ছে সরল ও দ্বিঘাত অসমতা, যেটা আপনাদের 49তম সিলেবাসের অন্তর্ভুক্ত। তাছাড়াও আরো প্রায় সব পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন এসে থাকে। তো চলেন এই ব্যাপারটা নিয়ে আজকে কথা বলা যাক। আর আপনাদেরকে বলে রাখছে যে এই চ্যাপ্টারের প্রত্যেকটা ক্লাস সিকোয়েন্সিয়ালি দেওয়া হবে, মানে পুরো চ্যাপ্টারটার উপরে আলোচনা করা হবে। এছাড়াও পরবর্তীতে আরো এরকম চ্যাপ্টার নিয়ে কথা বলা হবে। সো আপনারা এই পেজের সাথে থাকবেন এবং এই পেজ থেকে আশা করে উপকৃত হতে পারবেন। এবং যদি উপকৃত হতে পারেন, তাহলে আসলে লাইক শেয়ারের ব্যাপারটা আসলে বলাই লাগে না। যাই হোক, প্রথমেই বোঝা যাক যে আসলে অসমতা ব্যাপারটা কি। যদি একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই, তাহলে আপনারা সেটা বুঝে যাবেন আশা করি। ধরা যাক একটি ক্লাসে, সপ্তম শ্রেণীর একটি ক্লাসে স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 50 জন। একটা ক্লাসে মোট স্টুডেন্ট সংখ্যা কত বললাম? 50 জন বললাম। কেমন? এখন ধরেন আগামীকাল ক্লাসে 50 জন স্টুডেন্ট থেকে কতজন উপস্থিত থাকবে, সেটা কি আপনি স্পেসিফিক বলতে পারবেন? এটা কি বলা পসিবল আসলে? না, পসিবল না। তাহলে লজিক্যালি আমরা আগামীকাল কতজন ছাত্র উপস্থিত থাকবে কিংবা ছাত্রী উপস্থিত থাকবে সেটা কিভাবে বলতে পারি, একটু বলেন তো। একটু চিন্তা করেন, জাস্ট একটু চিন্তা করেন ব্যাপারটা, যে মানে আমি কিভাবে এটা লজিক্যালি বলতে পারি। আমি যদি চিন্তা করি, তাহলে এই ব্যাপারটা এরকম দাঁড়ায় না যে আগামীকাল যেহেতু ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে একটা ক্লাসে, তাহলে যদি সবাই আগামীকাল উপস্থিত থাকে, সেই সংখ্যাটা হবে 50, যেহেতু মোট ছাত্রছাত্রী হচ্ছে আমাদের কি 50। অথবা ধরেন আগামীকাল কোনো ছাত্রছাত্রী স্কুলে আসলো না, তাহলে সেই সংখ্যাটা কত হবে? শূন্য হবে। উপস্থিতির সংখ্যা কত হবে? শূন্য। অথবা ধরেন আগামীকাল স্কুলে এমন কিছু ছাত্রছাত্রী আসলো, মানে এমন একটা পরিমাণ ছাত্রছাত্রী আসলো যেটা নাকি কি হবে 30, 32, 37, 40 এরকম কিছু হবে। সেটা তো 50 থেকে বেশি হওয়ার কোনো প্রশ্নই আসে না। কেন? কারণ হচ্ছে আমার মোট ছাত্রছাত্রী সংখ্যাই হচ্ছে কত? 50। তাহলে সর্বোচ্চ আসলে 50 জনই আসতে পারবে। আর যদি না আসে একেবারে, তাহলে সেটা কি হবে? জিরো হবে। জিরো হচ্ছে ছোট হওয়ার, মানে ছাত্রছাত্রীর সংখ্যার তো আর নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমি যদি বলি যে আগামীকাল স্কুলে বা সপ্তম শ্রেণীর ওই ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা উপস্থিত হবে এরকম পরিমাণ হচ্ছে এক্স, তার মানে কি এক্স ইজ ইকুয়ালস টু, মানে এক্স কে আমরা কি ধরতে পারি? আগামীকাল ছাত্রছাত্রীর উপস্থিতির সংখ্যা, তাই না? তাহলে এই এক্সটা কেমন হতে পারে আসলে? ওই যে বললাম, ধরেন কেউই আসলো না, তাহলে এই এক্স ইকুয়ালস টু কি হবে? জিরো হবে। অথবা আমি যদি বললাম যে সবাই আসলো, তাহলে এক্স এর মানটা কত হবে? 50। অথবা আর কি হতে পারে?
তাই না? সেটা হচ্ছে 0 থেকে 50 এর মধ্যে যে কোনো কিছুই হবে, কারণ স্টুডেন্ট সংখ্যা নেগেটিভ হতে পারবে না, আবার 50 এর বেশি হতে পারবে না, যেহেতু মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 50। তো দেখেন আগামীকাল স্কুলে স্টুডেন্টের উপস্থিতির সংখ্যাকে আমরা কিভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, তাই না? 0 লেস অর ইকুয়াল x লেস অর ইকুয়াল 50, মানে x এর পরিমাণটা হবে কি 0 অথবা 0 থেকে বড়, 50 অথবা 50 এর থেকে ছোট। এই ব্যাপারটা আপনারা অনেকেই ডিফাইন করতে পারেন না, সো এটা আমি কিছুক্ষণের মধ্যেই বলবো বা কিছুক্ষণ পরে বলবো। দেখেন এই ঘটনাটাকে আমরা বলতেছি মূলত অসমতা। এটাকে আমরা বলতেছি কি অসমতা। অসমতা মানে কি সমান না, x এর পরিমাণটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না যে এত এর সমান, তাই না? দেখেন এখানেও দেখেন, এখানে দেখেন x = 46, এটা আমি লিখে রাখছি। কেন লিখে রাখছি আপনি কি বলতে পারবেন যে আগামীকাল ঠিক 46 জন স্টুডেন্ট উপস্থিত থাকবে? না, এটা আসলে বলা সম্ভব না। যেহেতু সমান চিহ্ন বা সমতা দিয়ে প্রকাশ করা সম্ভব না, তাহলে আমরা কি দিয়ে প্রকাশ করবো? এটাকে একটা অসমতা দিয়ে প্রকাশ করব। মানে অসমতা, তার মানে আমরা কি বুঝতে পারলাম তাহলে? সমান না। যদি সমান না হয়, মানে সমতা না থাকে, তবে সেটা কি হয়ে যাবে? একটা অসমতা হয়ে যাবে। এখন অসমতা হলে আপনারা কিভাবে বুঝতে পারবেন যে এটা একটা অসমতা? কোন চিহ্নগুলো দিয়ে আসলে অসমতাকে প্রকাশ করা যায়? দেখেন এই 5টা চিহ্ন দিয়ে আমরা বুঝবো অসমতা। একটা হচ্ছে লেস দেন, একটা হচ্ছে গ্রেটার দেন, একটা হচ্ছে লেস অর ইকুয়াল, একটা হচ্ছে গ্রেটার অর ইকুয়াল, আরেকটা আছে সেটা কি নট ইকুয়াল। সেটাকে নট ইকুয়াল। এই 5টা চিহ্ন দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা একটা অসমতা। দেখেন তো এই চিহ্নটা এখানে আছে কিনা? আছে। তার মানে কি এটা একটা অসমতা। তার মানে কি এটা একটা অসমতা। এটা কি একটা, এটার পরিচয় কি? এটার পরিচয় একটা সমীকরণ। এটার পরিচয় একটা সমীকরণ। কথা কি বুঝা গেছে না যায় না? এখন দেখেন এই লেস অর ইকুয়াল মানে কি x এর মানটা 0 অথবা 0 থেকে বড়। এখন যদি বলি x = যদি 0 হয় তাহলে তো সমান হয়ে গেল, তাই না? তাহলে এটা কি সমীকরণ হয়ে যাবে? না। এরকম চিহ্ন থাকা মানেই হচ্ছে এটা অসমতা। এরকম চিহ্ন থাকা মানে এটা অসমতা। এখানে এটা চিন্তা করার কোনো সুযোগ নাই। আমি কি বুঝাইতে পারলাম কিনা একটু বলেন তো? আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে। তো এখন দেখেন অসমতার ব্যাপারটার আরো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়া যাক। ধরেন আমি একটা ঈদের শপিং করব, হ্যাঁ, এই শপিং করার জন্য আমি বাজেট করলাম 5,000 টাকা। এখন আমি তো এই চিন্তা করি না যে আমি 5,000 টাকা দামের যে পণ্যটা আছে ঠিক সেটাই কিনবো। 4,999 টাকা হলেও হবে না, 5,001 টাকা হলেও হবে না। আমি একটা ম্যাক্সিমাম লিমিট সেট করলাম, সেটা কি যে 5,000 টাকার মধ্যে আমি শপিংটা করব। তাহলে আমার শপিং করার যে কস্ট সেটাকে যদি আমি ওয়াই ধরি, তাহলে ওয়াই এর মানটা কেমন হবে? 5,000 থেকে ছোট অথবা 5,000-এর সমান। এই ঘটনা যেটা ঘটলো এটাকে কি আমি সমান দিয়ে প্রকাশ করতে পারবো? না। তাহলে এই ব্যাপারটাই হবে কি অসমতা। যেটাকে সমতা দিয়ে বা সমান দিয়ে প্রকাশ করা যাবে না, সেটাই কি হবে? অসমতা হয়ে যাবে, তাই না? তাহলে আমি যে ঈদের শপিং করব 5,000-এর মধ্যে, আমি কিন্তু বলি নাই যে 5,000 দিয়েই করব, একদম এক্সাক্ট 5,000 দিয়ে করবো, তাই না? 5,000-এর মধ্যে বললাম। সো এই ব্যাপারটাকে আমার লিখতে হবে কিভাবে? এইভাবে। আর এটাকে আমরা কি বলবো? একটা অসমতা বলবো। ঠিক আছে। তো এই অসমতার যে ব্যাপারগুলো আছে এগুলোকে আমি টাইপ ওয়াইজ ডিসকাস করবো এবং আপনাদের সলিউশন করে দিব, যাতে করে আপনারা প্র্যাকটিস করলে এখান থেকে কোশ্চেন আসলে অ্যান্সার করতে পারেন। ঠিক আছে। তো দেখেন এখানে টপিকটার নাম বলা আছে সরল ও দ্বিঘাত অসমতা। সরল ও দ্বিঘাত অসমতা। একটু চিন্তা করেন যে সরল অসমতা কি হবে আর দ্বিঘাত অসমতা কি হবে। যদি এমন হয় অসমতাতে কেবল একটাই চলক থাকে, কি থাকে? অসমতাতে কেবল একটাই চলক থাকে এবং সেই চলকের ঘাত হয় 1। অসমতাতে যদি কেবল একটাই চলক থাকে এবং সেই চলকের ঘাত যদি হয় 1, তবে সেটা সরল হবে। যেমন একটা সময় অসমতার উদাহরণ দিই, x + 3 < 7, x + 3 < 7। বলেন এখানে চলক আছে কয়টা? একটা। ঘাত কত? 1। পাওয়ার কত? কিছু নাই, মানে 1। তাহলে এটা কি হবে? একটা সরল অসমতা। একটা কি হবে? সরল অসমতা। এবার আসেন দ্বিঘাত অসমতা কি। দ্বিঘাত অসমতা হবে যদি অসমতাতে চলকের পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার, আমি কিন্তু আবার বলতেছি সর্বোচ্চ পাওয়ার 2 হয়। যেমন ধরেন x² + 5x + 6 > 0। এটা একটা অসমতা, চিহ্ন থেকে বুঝতে পারছেন। এবং দেখেন এখানে চলক আছে x এবং x এর সর্বোচ্চ ঘাত কত? 2। তার মানে এটা একটা কি? এটা একটা দ্বিঘাত অসমতা। আশা করি সরল সরল অসমতা কি এবং দ্বিঘাত অসমতা কি সেটা আপনারা বুঝতে পারছেন, তাই না? চলেন এই টাইপ 1 এর যে কিছু লেখা পাশেই দেখতে পাচ্ছেন লিখে রাখছি, এগুলো একটু বোঝার চেষ্টা করি। এগুলো একটু বোঝার চেষ্টা করি। কি লিখলাম আসলে? প্রথম কথাটাই বলা আছে যে x > 0। মানে কি? x যে কোনো একটা বাস্তব সংখ্যা। চিন্তা করেন, x যে কোনো একটা বাস্তব সংখ্যা। x কি? যে কোনো একটা বাস্তব সংখ্যা। সেই সংখ্যাটা 0 থেকে বড়। সেই সংখ্যাটা কি 0 থেকে বড়। আবারও খেয়াল করেন যে x যে কোনো একটা বাস্তব সংখ্যা যেটা নাকি 0 থেকে বড়। এটার ইনার মিনিংটা কি? একটু চিন্তা করেন তো, এটার ইনার মিনিংটা কি হতে পারে? আপনারা সবাই কম বেশি পড়াশোনা করছেন ধনাত্মক সংখ্যার ডেফিনেশন।
ধনাত্মক সংখ্যা ডেফিনেশন, সেটা আপনারা কি পড়ছেন বলেন তো? শূন্য থেকে বড় সকল সংখ্যাই ধনাত্মক। শূন্য থেকে বড় সকল সংখ্যাই ধনাত্মক। আবার বলতেছি, শূন্য থেকে বড় সকল সংখ্যাই কি? ধনাত্মক সংখ্যা। এখন ধরেন 0.00000000001, এটা কি শূন্য থেকে বড় নাকি শূন্য বলেন তো দেখি? এটা অবশ্যই শূন্য থেকে বড়, হইতে পারে অতি নগণ্য বড়। অতি নগণ্য বড় মানে কি? এটা যে পরিমাণ বড় তার পরিমাণটা অতি নগণ্য, তারপরও তো বড়। তাহলে এটাও কি হবে? একটা পজিটিভ নাম্বার হবে, একটা পজিটিভ নাম্বার হবে। এখানে দেখেন এক্স গ্রেটার দেন 0, এক্স যদি যে কোনো একটা বাস্তব সংখ্যা হয় যেটা নাকি 0 থেকে বড়, তাহলে আমরা কি সিদ্ধান্ত দিতে পারি? সিদ্ধান্ত দিতে পারি এক্স হচ্ছে কি একটা পজিটিভ নাম্বার, এক্স হচ্ছে একটা পজিটিভ নাম্বার। আমি কি বুঝাইতে পারলাম? 2 নাম্বার ব্যাপারটা দেখেন, এক্স লেস দেন 0, ওই যে একটু রিভার্স করেন তো, অথবা রিকল করেন তো। ঋণাত্মক সংখ্যা ডেফিনেশন কি পড়ছিলেন আপনারা? ঋণাত্মক সংখ্যা ডেফিনেশন ছিল যে শূন্য থেকে ছোট, শূন্য থেকে ছোট সকল সংখ্যায়, শূন্য থেকে ছোট সকল সংখ্যাই হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এবার সে যত ছোটই হোক না কেন, তাই না, ঋণাত্মক হবে। যেহেতু এক্স যে কোনো একটা বাস্তব সংখ্যা আমরা বিবেচনা করছি এবং এক্স শূন্য থেকে ছোট, তার মানে এখানে এক্স এর পরিচয়টা কি? এক্স এর পরিচয়টা হচ্ছে এক্স নেগেটিভ। আপনারা কি এইগুলা শর্তগুলোর ইনার মিনিং গুলো বুঝতে পারতেছেন? আশা করি বুঝতে পারতেছেন। এখন আসেন, যদি দুইটা চলক থাকে, মানে আমরা যদি দুইটা বাস্তব সংখ্যা নিয়ে কাজ করতে চাই, যদি দুইটা চলক নিয়ে কাজ করি, তাহলে কি হবে? 3 নাম্বার ব্যাপারটা দেখেন, এক্স ওয়াই গ্রেটার দেন 0, এক্স ওয়াই গ্রেটার দেন 0, এক্স ওয়াই গ্রেটার দেন 0। দেখেন, এক্স যে কোনো একটা বাস্তব সংখ্যা, ওয়াই যে কোনো একটা বাস্তব সংখ্যা, এক্স যে কোনো একটা বাস্তব সংখ্যা, ওয়াই যে কোনো একটা বাস্তব সংখ্যা, তাদের গুণফল কিছু নাই, মানে কি? গুণ। তাদের গুণফল 0 থেকে বড়। 0 থেকে বড় মানে আপনারা বুঝেন, 0 থেকে বড় মানে ধনাত্মক, 0 থেকে ছোট মানে ঋণাত্মক, 0 থেকে বড় মানে ধনাত্মক, 0 থেকে ছোট মানে ঋণাত্মক। তাহলে দুইটি সংখ্যার গুণফল 0 থেকে বড়, তার মানে এই দুটি সংখ্যার গুণফল ধনাত্মক হইতে হবে। দুটি সংখ্যার গুণফল কি হইতে হবে? ধনাত্মক হইতে হবে। ধনাত্মক মানে কি? পজিটিভ হইতে হবে, প্লাস আসতে হবে, ঠিক না? ঠিক বলেন, এক্স ওয়াই রে গুণ করলে প্লাস আসবে কিভাবে? এক্স ওয়াই কে গুণ করলে প্লাস আসবে কিভাবে? মানে এক্স এর মানটা কেমন এবং ওয়াই এর মানটা কেমন হইলে পরে প্লাস পাবো, গুণফল পজিটিভ পাবো? একটু চিন্তা করেন, এক্স যে কোনো বাস্তব সংখ্যা, তাহলে যে কোনো বাস্তব সংখ্যা বলতে এখানে আমি কি চিন্তা করতে পারি? এক্স এর মান হয় পজিটিভ নয় নেগেটিভ, ওয়াই এর মানও সেম, হয় পজিটিভ নয় নেগেটিভ। তাহলে দেখেন, এক্স এর মান আমি পজিটিভ অথবা নেগেটিভ বিবেচনা করতে পারি, ওয়াই এর মানও কি হয় পজিটিভ অথবা নেগেটিভ, তাই না? এখন কখন বা কিভাবে বা এক্স এর প্রকৃতি কেমন হলে পরে এবং ওয়াই এর প্রকৃতি কেমন হলে পরে তাদের গুণফল পজিটিভ হবে, এইটা খোঁজা হচ্ছে আমাদের কাজ। ধরেন এক্স এর মান নিলাম আমরা পজিটিভ, ওয়াই এর মানও নিলাম পজিটিভ। সো আমরা আপনার সবাই প্লাস মাইনাস বা মাইনাস প্লাস, মাইনাস মাইনাস, প্লাস প্লাস গুণ করলে কি হয় সবাই জানেন আপনারা আসলে। তো প্লাসে প্লাসে গুণ করলে হয় কি? প্লাস, যেটা আমাদের উদ্দেশ্য ছিল, তাই না? তার মানে দুইটি সংখ্যা যদি পজিটিভ হয় তাদের গুণফল কি হবে? একটা পজিটিভ নাম্বার আসবে, অর্থাৎ এই শর্তকে কি করবে? স্যাটিসফাই করবে। এবার দেখেন, এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, এটা কি মিললো? হইলো না। তার মানে একটা নেগেটিভ একটা পজিটিভ হইলে এই ঘটনা সত্যি হবে না। তাহলে আবার যদি উল্টা চিন্তা করি, এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, তাহলেও কিন্তু হবে না, কারণ প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এটাও কি হবে না? এটাও হবে না, কারণ আমার কথা তো বলা আছে 0 থেকে বড় মানে পজিটিভ হইতে হবে, দুটো সংখ্যার গুণফল পজিটিভ হইতে হবে, প্লাস পেতে হবে, তাই না? এবার দেখেন, এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান নেগেটিভ নিলাম, তাদের গুণফল কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস। দেখেন তো মিললো কিনা, পজিটিভ হইলো কিনা? অবশ্যই পজিটিভ হইলো। তাহলে আমরা কি বলতে পারি? দুইটি বাস্তব সংখ্যার গুণফল 0 অপেক্ষা বড়, দ্যাট ইজ কি হবে? ধনাত্মক হবে, যখন সংখ্যা দুটি হয় পজিটিভ অথবা সংখ্যা দুটি একের সাথে হয় নেগেটিভ। মানে এক্স পজিটিভ হলে ওয়াই কেও পজিটিভ হইতে হবে, এক্স নেগেটিভ হলে ওয়াই কেও নেগেটিভ হইতে হবে। ধরেন একটা উদাহরণ দেওয়া যাক, ধরেন -2 ইন্টু -4 কত আসতেছে বলেন তো? মাইনাসে মাইনাসে প্লাস, 4 দোকানে 8, এই যে পজিটিভ চলে আসছে, 0 থেকে বড় চলে আসছে, ঠিক না? ঠিক। আবার দেখেন 2 ইন্টু 4 কত আসতেছে? 8, এটাও কি 0 থেকে বড়, তাহলে এই যে পজিটিভ, এই যে পজিটিভ, ঠিক না? ঠিক। হয় দুটো সংখ্যাকে পজিটিভ হইতে হবে অথবা দুটো সংখ্যাকে নেগেটিভ হইতে হবে, তাহলে তাদের গুণফল কি হবে? 0 থেকে বড় আসবে। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন, ঠিক না? ঠিক। আমি যা বললাম তাকে ঠিক, তাকে ঠিক। এবার চলেন 4 নাম্বার নিয়ে কথা বলি, 4 নাম্বার নিয়ে কথা বলি। 4 নাম্বার নিয়ে কথা বললে দেখা যাবে কি হবে বলেন তো? দুইটি সংখ্যা, বাস্তব সংখ্যা এক্স এবং ওয়াই বিবেচনা করছি, যাদের গুণফল 0 থেকে ছোট। 0 থেকে ছোট মানে কি? নেগেটিভ, মানে মাইনাস পাইতে হবে, তাদের গুণফল মাইনাসের যে কোনো একটা সংখ্যা হবে, ঠিক না? ঠিক। ওকে, কিভাবে সেটা পসিবল? ওই যে একই কথা, এক্স এর মান হয় পজিটিভ অথবা নেগেটিভ হবে, ওয়াই এর মানও সেম, হয় পজিটিভ অথবা নেগেটিভ হবে। এখন কিভাবে নিলে পরে তাদের গুণফল নেগেটিভ কোন একটা নাম্বার আসবে? ওই যে 3 নাম্বারে করে আসলাম,
যদি একই রকম হয়, সংখ্যা দুটি একই রকম হয় তাহলে পজিটিভ, সংখ্যা দুটি একই রকম হয় তাহলে কি আসে? পজিটিভ আসে, যেটা এই শর্তের সাথে কি মিলে না। তাহলে এই দুইটা বাদে আর বাকি কি ছিল? ওই যে একটা নেগেটিভ একটা পজিটিভ, অথবা একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে কি আসে? মাইনাস আসে। মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই দুইটা ব্যাপার কিন্তু আমার এই শর্তকে স্যাটিসফাই করে। তার মানে আমরা কি বুঝতেছি? দুইটি বাস্তব সংখ্যার গুণফল 0 অপেক্ষা ছোট মানে ঋণাত্মক হবে কখন? যখন সংখ্যা দুইটি একটা একটার বিপরীত, মানে কি চিহ্নের দিকে বিপরীত, তাই না? একটা একটা বিপরীত না, চিহ্নের দিকে বিপরীত, মানে x যদি পজিটিভ হয় তাহলে y নেগেটিভ, আর যদি x নেগেটিভ হয় তাহলে y পজিটিভ। একটা আরেকটার চিহ্নের দিকে বিপরীত হলে তাদের গুণফল কি হবে? নেগেটিভ আসবে, মানে 0 থেকে ছোট হবে। উদাহরণ দেওয়া যাক, -2 × 4, একটা পজিটিভ একটা সরি একটা নেগেটিভ একটা পজিটিভ, তাহলে কি আসতেছে? 4 দোকানে 8, মাইনাসে এর সামনে কিছু নাই মানে কি প্লাস, এই সংখ্যার সামনে কোনো চিহ্ন নাই মানে কি প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে যে মাইনাস, এই যে 8, মাইনাসের 8, মাইনাসের 8 কি 0 থেকে ছোট, মাইনাসের 8 মানে কি 0 থেকে ছোট। আবার ধরেন পজিটিভ নেগেটিভ, যেমন 2 × -4, তাহলে 4 দোকানে 8, এবার দেখেন এর সামনে কিছু নাই মানে কি প্লাস চিহ্ন আছে, তাই না? তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এই যে মাইনাস সংখ্যা মানে 0 থেকে ছোট। বুঝা গেল? তাইলে দুইটি সংখ্যা, দুইটি বাস্তব সংখ্যার গুণফল 0 থেকে ছোট হবে কখন? যখন সংখ্যা দুটি চিহ্নের দিকে একটা একটার বিপরীত হবে। আর কখন 0 থেকে বড় হবে? যখন সংখ্যা দুইটির গুণফল কখন 0 থেকে বড় হবে? যখন সংখ্যা দুইটি চিহ্নের দিক থেকে একই চিহ্ন হবে, হয় প্লাস প্লাস নয় মাইনাস মাইনাস। আশা করি এই দুইটা জিনিস বুঝতে পারছেন। এবার আসেন 3 সংখ্যা নিয়ে একটু কথা বলা যাক। ধরেন যদি সংখ্যা থাকে 3টা, এই যে 5 এবং 6 দেখেন, 5 এবং 6 দেখেন x y z গ্রেটার দেন 0, মানে কি তিনটা বাস্তব সংখ্যার গুণফল 0 থেকে বড় হবে। তিনটি বাস্তব সংখ্যার গুণফল 0 থেকে কি হবে বলেন তো? বড় হবে। এটা কিভাবে সম্ভব? ওই যে একই কথা, x যেহেতু বাস্তব সংখ্যা তাহলে x পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে, তার মানে প্লাস মাইনাস। একই কথা y এর জন্য প্রযোজ্য, হয় প্লাস নয় মাইনাস। ওকে, এটা z এর জন্য প্রযোজ্য, হয় প্লাস নয় মাইনাস। এবার কিভাবে নিলে পরে তাদের তিনজনের গুণফল 0 থেকে বড়? 0 থেকে বড় মানে কি পজিটিভ, মানে প্লাস পাইতে হবে। কি পাইতে হবে? প্লাস পাইতে হবে। দেখেন তো, আমি যদি x এর মান প্লাস নেই, আমি যদি y এর মানও প্লাস নেই, আমি যদি z এর মানও প্লাস নেই, প্লাসে প্লাসে প্লাস, আবার প্লাস গুণ করলে ঘুরে ফিরে প্লাসই, যেটা এই শর্তকে কি করে বলেন তো? স্যাটিসফাই করে। যদি আমরা একটু ভিন্ন ভাবে নেই, ধরেন x এর মান পজিটিভ, y এর মান নেগেটিভ, z এর মানও নেগেটিভ, তাহলে কি হয়? প্লাসে মাইনাসে মাইনাস, এই দুইজনের গুণফল মাইনাস, এই মাইনাসের সাথে এই প্লাস গুণ প্লাসে মাইনাসে মাইনাস, এই দুইজনের গুণফল হচ্ছে মাইনাস, এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ করলে কি হবে? প্লাস হয়ে যাবে। আবারও বলতেছি, তাদের গুণফল হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই মাইনাস ইনটু মাইনাস মানে কি প্লাস হয়ে গেছে। এই শর্তকে স্যাটিসফাই করে ফেলছে। কথা কি বোঝা যায় নাকি যায় না? আবার ধরেন x এর মান নেগেটিভ, y এর মান পজিটিভ, z এর মান নেগেটিভ, তাহলে কি হইতেছে? ওই যে একই কথা, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এই শর্তকে সিদ্ধ করে, তাই না? এবার ধরেন দুইটা নেগেটিভ নেগেটিভ না দিয়ে একটা নেগেটিভ দিলাম আর দুইটাকে পজিটিভ চিন্তা করলাম আমরা, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, এটা নাকি এই শর্তকে সিদ্ধ করে বা মানে না। কথা কি বুঝাতে পারলাম? আবার ধরেন তিনটাই নেগেটিভ, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটাও হয় না। তার মানে আমরা কি বলতে পারি? আরো অনেক ভাবে চেষ্টা করা যায়, যতই চেষ্টা করেন না কেন আপনারা দেখবেন যে তিনটি বাস্তব সংখ্যার গুণফল 0 থেকে বড়, দ্যাট ইজ পজিটিভ হবে যদি সংখ্যা তিনটি পজিটিভ হয়, সংখ্যা তিনটি কি হয়? ধনাত্মক হয়, অথবা একটি ধনাত্মক বাকি দুইটা ঋণাত্মক, একটি ধনাত্মক বাকি দুইটা ঋণাত্মক যদি হয়, তবেই কেবল তিনটি বাস্তব সংখ্যার গুণফল 0 থেকে বড় হবে। এটাকে আমি বুঝাইতে পারলাম নাকি পারলাম না? যদি কেউ বুঝতে না পারেন তাহলে উদাহরণ নেন, যে তিনটি সংখ্যা বাস্তব সংখ্যার গুণফল 0 থেকে বড় হইতে গেলে, পজিটিভ হইতে গেলে সংখ্যা তিনটিকে পজিটিভ হইতে হবে। তো আপনারা উদাহরণ নেন, x এর মান পজিটিভ নেন, y এর মান পজিটিভ কিছু একটা নেন, z এর মান পজিটিভ কিছু একটা নেন, নিয়ে গুণ করে দেখেন 0 থেকে বড় পান কিনা। অথবা একটা পজিটিভ বাকি দুটো নেগেটিভ, ধরেন x পজিটিভ আর y z কি নেগেটিভ নেন, নিয়ে সেটা প্র্যাকটিস করে দেখেন তো হয় কিনা। অবশ্যই হবে। যদি x y z গ্রেটার দেন 0 এবং এই শর্ত সিদ্ধ হয় কখন? তিনটা হয় পজিটিভ অথবা একটা পজিটিভ বাকি দুটো নেগেটিভ। তাহলে 6 নাম্বারটা আশা করি অনেকেই বুঝতে পারছেন। x y z লেস দেন 0, তিনটা সংখ্যার গুণফল 0 থেকে ছোট, দ্যাট ইজ নেগেটিভ হবে, মানে মাইনাস পাইতে হবে। কি করলে? যদি তিনটি সংখ্যা
ধনাত্মক হয় তাহলে তাদের গুণফল 0 থেকে বড়, অথবা একটা ধনাত্মক বাকি ঋণাত্মক হইলে কি হবে 0 থেকে বড় হবে। তাহলে এই দুইটা বাদে বাকি কেসগুলোর জন্য কি হবে 0 থেকে ছোট হবে। যেমন ধরা যাক তিনটাকেই নেগেটিভ নিলাম, তিনটাকেই নেগেটিভ নিলাম, এক্স কেও নেগেটিভ নিলাম, ওয়াই কেও নেগেটিভ নিলাম, জেড কেও নেগেটিভ নিলাম, তাদের গুণফল কি হবে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই যে দেখেন পেয়ে গেছেন। অথবা দুইটাকে পজিটিভ একটাকে নেগেটিভ, প্লাস প্লাস মাইনাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই যে দেখেন পেয়ে গেছেন। তারপরে আরো কিভাবে বিবেচনা করা যায়, এভাবে ধরতে পারেন প্লাস মাইনাস প্লাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, ঠিক আছে না? বুঝতে পারেন নাই? ধনাত্মক হইতে গেলে তিনটাকে হয় ধনাত্মক, অথবা একটা ধনাত্মক বাকি ঋণাত্মক, আর ঋণাত্মক হইতে গেলে কি এই দুটা ব্যতীত যেগুলো আছে সেভাবে আপনারা ট্রাই করবেন। কথা কি বুঝতে পারেন? বুঝতে পারছেন না পারেন নাই? আশা করি বুঝতে পারছেন। তো এইবার কিছু এক্সাম্পলের সাহায্যে আমরা এই জিনিসগুলো ট্রাই করব, ঠিক আছে? আমরা এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করে করে ট্রাই করব। তো দেখেন এই এক্সাম্পল গুলোর সাহায্যে আমরা দেখবো যে এই জিনিসগুলো আমি বোঝালাম এতক্ষণ ধরে, টাইপ 1 এর যে বেসিক পেপার গুলো ছিল এগুলো কিভাবে আমরা এখানে অ্যাপ্লাই করব। তো এই কোশ্চেন গুলো সলভ করার ক্ষেত্রে আপনারা যেটা মনে রাখবেন সেটা হচ্ছে সবসময় আপনারা এই যে এক্স ওয়াই জেড বা যে চলকগুলো থাকবে এগুলোর প্রকৃতি নির্ণয় করে ফেলবেন, তাই না? প্রকৃতি বলতে বোঝাচ্ছে যে এই চলকগুলো কোনটা মাইনাস হবে কোনটা প্লাস হবে, এই পেপারগুলো আইডেন্টিফাই করবেন এই শর্তগুলোর সাহায্যে, তারপর আপনি খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। চলেন দেখা যাক কিভাবে সেটা করা যায়। এখানে দেখেন বলা আছে এক্স গ্রেটার দেন ওয়াই এবং এক্স ওয়াই লেস দেন 0। এই দুটার সাহায্যে আমাকে বের করতে হবে যে আসলে এক্স কি পজিটিভ নাকি ওয়াই পজিটিভ, কিংবা এক্স নেগেটিভ না ওয়াই নেগেটিভ, এটা আমাদের বের করতে হবে। দেখেন তো দুইটি সংখ্যার গুণফল 0 থেকে ছোট কিভাবে হয়, মানে নেগেটিভ। 0 থেকে ছোট মানে আপনারা জানেন কি নেগেটিভ মানে কি মাইনাস হইতে হবে। দুটি সংখ্যার গুণফল কখন মাইনাস হয়, হয় এক্স কে পজিটিভ হইতে হবে এবং ওয়াই কে নেগেটিভ হইতে হবে, তাই না? হয় এক্স কে পজিটিভ হইতে হবে এবং ওয়াই কে নেগেটিভ হইতে হবে, অথবা এক্স নেগেটিভ হবে ওয়াই পজিটিভ হইতে হবে, মানে কি দুইটা সংখ্যা চিহ্নের দিক থেকে পরস্পর বিপরীত হইতে হবে, তাইলেই কেবল তাদের গুণফল 0 থেকে ছোট মানে নেগেটিভ বা মাইনাস আসবে। তো দেখেন তো যদি আমি এক্স এর মানকে নেগেটিভ ধরি ওয়াই এর মানকে পজিটিভ ধরি তাহলে কি হইতেছে, এক্স এর মান নেগেটিভ ওয়াই এর মানকে পজিটিভ ধরি তাহলে এই কথা সত্যি হইতেছে, কিন্তু এক্স এর মান যদি নেগেটিভ হয় এবং ওয়াই এর মান যদি পজিটিভ হয় তাহলে এক্স কি ওয়াই থেকে বড় হয়? মানে নেগেটিভ কোন একটা নাম্বার কি পজিটিভ নাম্বার থেকে বড় হতে পারে? কখনোই সেটা সম্ভব না। এটা ছোটবেলার পড়াশোনা আপনারা সবাই জানেন। তাহলে এক্স কে যদি নেগেটিভ ধরি ওয়াই কে যদি পজিটিভ ধরি এই ঘটনা সত্যি হইলো, এই কথা সত্যি না, এই কথা সত্যি না। আবারও বোঝার চেষ্টা করেন, যদি এক্স নেগেটিভ হইতো এবং ওয়াই পজিটিভ হইতো তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এটা সত্যি হইতো, কিন্তু এক্স তো নেগেটিভ হইলে এবং ওয়াই পজিটিভ হইলে এক্স তো ওয়াই থেকে বড় হইতো না, এটা মিথ্যা হয়ে যেত, এই শর্ত মিথ্যা হয়ে যেত। বা এই শর্তকে এইভাবে যে আমরা ধরলাম, চিহ্নগুলো যে এইভাবে ধরলাম এই শর্তকে তো এটা সেটা কি করে না, স্যাটিসফাই করে না। তাহলে এইভাবে ধরা যাবে না। তাহলে আর কি বাকি আছে, আর কি বাকি আছে, এক্স পজিটিভ হতে পারবে এবং ওয়াই নেগেটিভ হতে পারবে। যদি এরকম ভাবে বিবেচনা করি তাহলে দেখেন তো প্লাসে মাইনাসে মাইনাস এই কথা সত্যি হইলো। এখন দেখেন এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, তাহলে কি হইতেছে, যেহেতু নেগেটিভ এবং এক্স পজিটিভ তাহলে অটোমেটিক্যালি এক্স কি ওয়াই থেকে বড়, তাহলে এটাও কি হইতেছে সত্য হইতেছে। তাহলে আমরা কি দেখলাম, দেখলাম যে এক্স হচ্ছে পজিটিভ এবং ওয়াই হচ্ছে একটা নেগেটিভ নাম্বার, এক্স হচ্ছে একটা পজিটিভ নাম্বার ওয়াই হচ্ছে একটা নেগেটিভ নাম্বার। বুঝতে পারলাম কি পারলাম না? তাহলে কোশ্চেন কি ছিল, নিচের কোনটি ঋণাত্মক, নিচের কোনটি ঋণাত্মক, ঋণাত্মক কোনটা ওয়াই হচ্ছে ঋণাত্মক, ঋণাত্মক কোনটা ওয়াই হচ্ছে ঋণাত্মক, তাহলে आंसर হবে এটা। এবার আসেন এখানে এক্স ওয়াই লেস দেন 0, এক্স জেড গ্রেটার দেন 0 এবং বলে দিছে জেড লেস দেন 0। এই যে আপনারা এখানে পড়ে আসছিলেন না, এখানে পড়ে আসছিলেন না কোন একটা সংখ্যা 0 থেকে ছোট হওয়ার মানে কি ওই সংখ্যাটা ঋণাত্মক, তার মানে জেড কি ঋণাত্মক মাইনাস, তাহলে এখানেও কি হবে জেড অটোমেটিক্যালি মাইনাস হয়ে যাবে। এবার দেখেন এই দুইটা সংখ্যার গুণফল 0 থেকে বড় মানে কি পজিটিভ, 0 থেকে বড় মানে কি পজিটিভ, 0 থেকে বড় মানে কি পজিটিভ, পজিটিভ হতে গেলে কি কি লাগবে বলেন? পজিটিভ হওয়ার শর্ত আমি কি পড়াইছিলাম, বলছিলাম যে দুইটি সংখ্যার গুণফল পজিটিভ হবে বা 0 থেকে বড় হবে কখন, যখন সংখ্যা দুটি চিহ্নের দিক থেকে একই রকম হবে, চিহ্নের দিক থেকে একই রকম হবে, মানে এটা নেগেটিভ হইলে এটাকেও নেগেটিভ হইতে হবে, অথবা এটা পজিটিভ হইলে এটাকেও পজিটিভ হইতে হবে। তাহলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস অথবা প্লাসে প্লাসে প্লাস হবে। আশা করি আপনাদের মনে আছে। তার মানে কি এক্স এর পরিচয় কি, এক্স ও একটা ঋণাত্মক বাস্তব সংখ্যা, তাই না? এক্স ও একটা ঋণাত্মক বাস্তব সংখ্যা। যা হোক, তাহলে আমরা পেয়ে গেলাম কি এক্স ঋণাত্মক জেড ঋণাত্মক। এবার আসেন এখানে এক্স কি অটোমেটিক্যালি ঋণাত্মক, যেহেতু এখানে আমরা পাইলাম। এবার দেখেন তো এক্স ওয়াই এর গুণফল 0 থেকে ছোট মানে ঋণাত্মক আসবে কখন, একটু আগে বললাম দুটি সংখ্যার
গুণফল ঋণাত্মক হয় কখন? যখন সংখ্যা দুইটি চিহ্নের দিক থেকে বিপরীত হয়। তাহলে এটা যদি পজিটিভ নেগেটিভ হয় তাহলে এটা অটোমেটিক্যালি কি হতে হবে? পজিটিভ হইতে হবে। এখন দেখেন x হচ্ছে ঋণাত্মক, y হচ্ছে ধনাত্মক, z হচ্ছে ঋণাত্মক, আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কি বলতে পারি? x যেহেতু ঋণাত্মক তার মানে x লেস দেন 0, 0 থেকে ছোট মানে ঋণাত্মক। y হচ্ছে ধনাত্মক তার মানে y গ্রেটার দেন 0, 0 থেকে বড় হওয়া মানে এটা ধনাত্মক। আর z লেস দেন 0 মানে ঋণাত্মক, দেওয়াই আছে। তো দেখেন তো এই তিনটার মধ্যে কোনটা এখানে আছে? এই তিনটার মধ্যে কোনটা এখানে দেওয়া আছে বলেন? y লেস দেন 0 হবে না, yz কি গ্রেটার দেন 0 এটা হবে কিনা একটু পরে দেখতেছি, আগে বলেন y গ্রেটার দেন 0 এটা বলা আছে কিনা? আছে, তাহলে এটা হবে কি আমাদের উত্তর। এবার কনফিউশন হচ্ছে এটা কি উত্তর হবে কিনা, দেখেন তো একটু চিন্তা করে, দেখেন তো একটু চিন্তা করে, y যদি পজিটিভ হয় আর x যদি নেগেটিভ হয়, তাই না? তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস মানে কি ঋণাত্মক, মানে কি 0 থেকে ছোট, কিন্তু দেওয়া আছে কি 0 থেকে বড়, তার মানে এটাও কি উত্তর হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে এইটা। এইবার আসেন আমাদের তৃতীয় এক্সাম্পলটাতে। তৃতীয় এক্সাম্পলটাতে আসেন, এই তৃতীয় এক্সাম্পলটাতে একটু ভেজাল আছে। তৃতীয় এক্সাম্পলটাতে কি আছে? একটু ভেজাল আছে, তাই ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন এই তৃতীয় এক্সাম্পল। এখানে ভেজাল কি আছে চলেন একটু আমরা দেখি। দেখেন কি বলছে, y এর মান 0 থেকে বড়, তার মানে আমরা বুঝতেই পারতেছি 0 থেকে বড় মানে এই সংখ্যাটা ধনাত্মক, 0 থেকে বড় মানে এই সংখ্যাটা ধনাত্মক। y এর মান যদি পজিটিভ হয় তাহলে দেখেন এখানে আবার কি বলা আছে, y এর মান পজিটিভ হইলে এখানে কি বলা আছে খেয়াল করেন, দুটি সংখ্যার গুণফল 0 থেকে ছোট মানে ঋণাত্মক কখন হয়? যখন সংখ্যা দুটি পরস্পর চিহ্নের দিক থেকে বিপরীত হয়। যেহেতু y পজিটিভ বলা আছে তার মানে x অটোমেটিক্যালি নেগেটিভ। যেহেতু y পজিটিভ বলা আছে তাহলে x অটোমেটিক্যালি কি হবে? নেগেটিভ হবে। তার মানে কি x লেস দেন 0, তার মানে কি x লেস দেন 0 এবং y গ্রেটার দেন 0 অলরেডি বলা আছে। তার মানে x একটা ঋণাত্মক সংখ্যা, y একটা ধনাত্মক সংখ্যা। এবার x একটা ঋণাত্মক সংখ্যা, এটা কিন্তু বলা আছে x একটা ঋণাত্মক সংখ্যা, x এর কিন্তু কোনো ঋণাত্মক রেঞ্জ দেই নাই, বলে নাই যে x এর মান 0 থেকে বড়, সরি x এর মান -1 থেকে বড় অথবা সমান এবং 0 থেকে ছোট, 0 থেকে ছোট, x এর মান -1 থেকে বড় অথবা সমান এবং 0 থেকে ছোট। আচ্ছা এই জিনিসগুলো কিভাবে আপনারা বুঝবেন কোনটা কোনটা থেকে বড়? মনে রাখবেন যার দিকে হা করে থাকবে সেই বড়, যার দিকে হা করে থাকবে সেই বড়। তাহলে দেখেন এখানে হাটা কার দিকে? x এর দিকে, সে বড়। কার থেকে বড়? এই যে -1 থেকে বড়। আবার দেখেন হাটা কার দিকে? 0 এর দিকে, তাহলে 0 বড়। কার থেকে বড়? এই x এর থেকে বড়। কথা কি বুঝাইতে পারলাম না? পারলাম না? যার দিকে হা সে বড়, যার দিকে হা সেই হবে বড়, হা করে থাকবে যার দিকে সেই হবে বড়। এরকম কোন রেঞ্জ কিন্তু আপনাকে বলে দেয় নাই। এই রেঞ্জের মধ্যে যে সংখ্যাগুলো পড়বে সবগুলো কিন্তু ঋণাত্মক। দেখেন -1 থেকে বড় মানে কি -0.5 চিন্তা করলাম আমরা, এবং 0 থেকে ছোট, 0 থেকে এই সংখ্যা ছোট এবং -1 থেকে বড়, তাহলে এটা কি রেঞ্জের মধ্যে পড়ছে না? পড়ছে, সংখ্যাটা কি ঋণাত্মক, ঠিক আছে না? তো এই রেঞ্জের মধ্যে যে সংখ্যাগুলো আছে সবগুলোই কিন্তু ঋণাত্মক, আপনাকে কিন্তু এই রেঞ্জ বলে দেয় নাই। তাহলে আপনি কি x = -1 বিবেচনা করতে পারবেন, আবার x = -5 ও বিবেচনা করতে পারবেন, বা যে কোনো ঋণাত্মক সংখ্যা বিবেচনা করতে পারবেন। এইটার ক্ষেত্রে যেমন x = -1 ধরতে আপনার বাধা নাই, x = -0.5 ধরতে বাধা নাই, আপনার কিন্তু এটা ধরতেও বাধা নাই। কারণ কি আপনাকে এই রেঞ্জ বলে দেয় না, রেঞ্জ বলে দিলে আমার এগুলাই ধরতে হইতো, তাই না? যেহেতু বলে দেয় নাই তাহলে আমি x = -5 ধরতে পারবো। এখন বোঝেন যে কেন আমি এই কথাগুলো বললাম, এটা বোঝার চেষ্টা করেন, এটা বোঝার চেষ্টা করেন, এটা বোঝার চেষ্টা করেন। যদি আমরা x এর মান -1 থেকে বড় এবং 0 থেকে ছোট কোন একটা ধরি, ধরেন -1ই ধরলাম, -1 এর সমান অথবা তার থেকে বড় এবং 0 থেকে ছোট, তো ধরেন আমরা x এর মান -1ই ধরলাম এবং y এর মান কি বলছে? গ্রেটার দেন 0 না? x লেস দেন 0 এবং y গ্রেটার দেন 0, এটাই তো আমরা পাইলাম এখান থেকে, তাই না? তো y এর মান পজিটিভ নিতে হবে, তো y ধরেন আমরা +2 ধরলাম। একটু বসান তো। এর আগে একটু দেখেন এই প্রশ্নটা কি বলছে, নিচের কোনটি ভুল? আপনারা বলেন এই সঠিকটা খুঁজে বের করতে বলছে, কোনটা ভুল এটা খুঁজে বের করার জন্য, এবং এটাই হবে আমাদের অ্যানসার। আচ্ছা দেখেন x = -1 এবং y = 2, এখানে বসান তো, দেখেন তো ক নাম্বার অপশনে বসান। 2 × -1 + 3 ডিভাইডেড বাই 2 - -1, তাই না? x এর মান যেহেতু -1, তাহলে কি আসতেছে? 2 একে 2, কিন্তু সামনে মাইনাস থাকার কারণে এই যে মাইনাসটা, মাইনাসে প্লাসে মাইনাস, আর 2 একে 2 +3, মাইনাসে মাইনাসে প্লাস, 2 আর একে 3, তাহলে কি আসতেছে? এটা 3 থেকে 2 গেলে 1 ডিভাইডেড বাই 3, এটা কি 0 থেকে বড় কিনা বলেন? 1/3 কি পজিটিভ কিনা বলেন? পজিটিভ মানে 0 থেকে বড়। 1/3 কি পজিটিভ কিনা বলেন? পজিটিভ, তাহলে 0 থেকেই বড় হবে, 0 থেকে বড় হবে, পজিটিভ মানে 0 থেকে বড় হবে, তার মানে কি এটা সঠিক, তার মানে কি এটা সঠিক দেওয়া আছে, কিন্তু আমাদের খুঁজতে হবে কি ভুলটাকে, তাহলে এটা আমাদের উত্তর হবে না। এবার দেখেন খ নাম্বার অপশনটাতে কি বলছে, 2 × y এর মান কত ধরছিলাম আমরা? 2 ধরছিলাম, +3, x এর মান কত ধরছি আমরা? -1 -2, তাহলে কি আসে? 2 × 2 = 4, 4 আর 3 কত? 7,
-1 আর -2 কত -3, এটা কি নেগেটিভ। নেগেটিভ মানে কি 0 থেকে ছোট, নেগেটিভ মানে কি 0 থেকে ছোট, নেগেটিভ মানে 0 থেকে ছোট। কিন্তু বলা আছে কি শুধু 0 থেকে না বরং 6 থেকে বড় বলা আছে। আর আমরা পাইলাম হিসাব করে কি এটা 0 থেকে ছোট হয়, তাহলে এই জিনিস কি সঠিক না ভুল? এই জিনিস ভুল দেওয়া আছে আর আমার খুঁজতে বলছিল ভুলটাই। তাহলে উত্তর হবে কোনটা? এটা। উত্তর হবে কোনটা? এটা। এটা উত্তর হবে না কিভাবে একটু চেক করেন তো, একটু চেক করেন তো। আমরা চেক করি x এর মান আমরা কি বসাবো 2 * -1 + 3, 2 - -1 তাহলে কি আসতেছে -2 প্লাসের 3 প্লাস মাইনাস মাইনাসের প্লাস 2 আর 1 3। এই হিসাব অলরেডি আমি এখানে করে আসছি তাই এত ডিটেইলস বলতেছি না। তাহলে দেখেন তো কি আসছে, সরি তাহলে কি আসছে বলেন তো 1/3, যেটা নাকি পজিটিভ। পজিটিভ মানে 0 থেকে বড়, মানে 0 থেকে বড়। কথা সত্যি, কথা সত্যি। আচ্ছা অপশন দুইটা একই হয়ে গেছে তাই না? অপশন দুইটা একই রকম হয়ে গেছে, ঠিক আছে। অপশন অপশন দুইটা একই রকম হয়ে গেছে, কোনো সমস্যা নাই। তাহলে এটাও কি মিথ্যা, এটাও কি মিথ্যা। কিন্তু একটা ব্যাপার আছে, আমি x এর মান -1 নিছি বলে এটার উত্তর আমরা পাইলাম, এটার উত্তর আমরা পাইলাম। এবার x এর মানটা একটু চেঞ্জ করব আমরা, x এর মানটা অন্য একটা মান নিব। বুঝতে পারছেন? x এর মানটা আমরা অন্য একটা মান নিব। ধরেন x এর মান আমরা নিলাম -4। এটা কি আমার এই শর্তের সাথে এগ্রি করে কিনা? x এর মান <0 মানে কি নেগেটিভ। x এর মান আমি নেগেটিভ নিছি কিনা আমার বলেন তো, নেগেটিভ নিছি কিনা? অবশ্যই নিছি। এবার বসান এখানে, এবার বসান এখানে। তাহলে কি হবে 2 * -4। অপশন দুটো একই রকম হয়ে গেছে। এটা আচ্ছা এটাকে 6 মনে করেন, এটাকে কি মনে করতে পারেন 6 মনে করতে পারেন, অথবা কি বলা যায় >0 রাখেন। আর এখানে কি করা যায়, যে কোনো একটা জায়গাতে এটা চেঞ্জ করতে পারেন আপনারা চাইলে। এখানে >6 দিতে পারেন, সমস্যা নেই। এখানে দিলে যে কথা, এখানে একই যেহেতু অপশন, কোনো সমস্যা নেই। দেখেন x এর মান -4 বসাইলাম, x এর মান -4 বসাইলাম, x এর মান কি বসাইলাম আমরা -4 বসাইলাম। তাহলে -4 + 3 2 মাইনাস মাইনাস কি বসাইছিলাম 4, কত আসে 4 দোকানে মাইনাসের 8 প্লাসের 3, 2 মাইনাসে মাইনাসে +4 কত আসতেছে বলেন তো, বলেন কত আসতেছে? মাইনাসের 8 থেকে প্লাসের 3 গেলে কত হয় মাইনাসের 5, 2 এর 6। সংখ্যাটা ঋণাত্মক, ঋণাত্মক মানে 0 থেকে ছোট। তার মানে কি এটা ভুল না সঠিক বলেন তো? এই জিনিস ভুল না সঠিক? এই জিনিস ভুল। আর আমার খুঁজতে বলছিল কি এই ভুলই খুঁজতে বলছিল। তাহলে তো এখন এটা উত্তর হওয়ার কথা, তাহলে তো এখন এটাও উত্তর হওয়ার কথা। এই এই -4 নিলে কি এটাও ভুল হয়? হ্যাঁ অবশ্যই ভুল হবে। দেখেন বসান 2 * y এর মান 2 + 3, এই যে -4 -2 কত আসে 2 দোকানে 4, 4 আর 3 এর 7, -4 -2 যোগ করলে কত হয় -6 হয় তাই না? তাহলে এটাও কি <0, কিন্তু বলা আছে <6। তাহলে এটাও কি ভুল? ভুল মানে কি বুঝতে বলছিল ভুল, তাহলে এটা উত্তর হওয়ার কথা। এটা যদি হিসাব করেন একই কথা, এটা যদি হিসাব করেন একই কথা আপনারা পাবেন। এখন তাহলে আমার ভুল কোনটা? এই তিনটাই ভুল দেওয়া আছে। এখন আমার ভুল কোনটা বলেন, কথা বলেন, এখন ভুল কোনটা? এই তিনটাই ভুল। আর তিনটাই যদি ভুল হয় বুঝতে বলছিল ভুল কোনগুলা, তিনটাই ভুল পাইলাম, তাহলে উত্তর কি হবে? সবগুলো। উত্তর কি হবে? সবগুলো। উত্তর কি হবে? সবগুলো। এখন কথা হচ্ছে যিনি প্রশ্নকর্তা তিনি আসলে কি বুঝে প্রশ্ন করছেন, x এর মান -1 ধরে উনি কি প্রশ্ন করছেন কিনা, কিংবা x এর যে রেঞ্জ, x এর যে রেঞ্জ সেটা কি -1 থেকে 0 এর মধ্যে বিবেচনা করে প্রশ্ন করছে কিনা একমাত্র উনি সেটা জানে। যদি এই রেঞ্জটা বলে দিতেন তাহলে উত্তর হয়তো শুধু এই খ, উত্তর হয়তো শুধু এই খ, তাই না? উত্তর হয়তো শুধু এই খ। যেহেতু এই রেঞ্জ বলে দেয় নাই তাহলে আমি x এর মান যে কোনো কিছু নিতে পারবো, আর যে কোনো কিছু নিলে তখন উত্তর হয়ে যাবে এই তিনটাই উত্তর হয়ে যাবে, তখন এই তিনটাই কি আমার অ্যান্সার হয়ে যাবে। আসলে এগুলা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন মনে হয় আমার কাছে, তাই না? তো দেখেন উত্তর হবে কি সবগুলো। আমি হইলে জেনারেল উত্তর সবগুলো দিতাম, যেহেতু আমাকে কোনো রেঞ্জ বলে দেয় নাই। উত্তর হয়তো কি সবগুলো, উত্তর হয়তো কি সবগুলো। ওকে।